তো আমার মনে হয় আমরা চাই যে বর্তমান সংসদ সফল হোক। বর্তমান সংসদ আমাদের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার এবং কতগুলো কাঠামোগত সংস্কার করার যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল, প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, বস্তুত আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, সেগুলো বাস্তবায়িত করুক। কি করতেছে? প্রার্থী ঘোষণা করতেছে। তো এটা কি হচ্ছে আমাদের আমাদের এটা কি আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি? আর এই দলীয়ভাবে নির্বাচন করার পরিণতি আপনারা ভারতের দিকে, পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখবেন কি ভয়াবহ পরিণতি। ওখানে নির্বাচন হয় না, যুদ্ধ হয়। যুদ্ধ বাড়িতে বাড়িতে, ইভেন পরিবারের মধ্যে যুদ্ধ হয়, এই দল ওই দল, মানে এত বিভাজন, এত পোলারাইজেশন। এটার জন্য কি আমরা প্রস্তুত আছি কি? এর ভয়াবহ পরিণতি। আমরা এমনিই পোলারাইজ, এমনি আমরা বিভক্ত, চরমভাবে বিভক্ত। তো আরো কি বিভক্ত করতে চাই? এনিওয়ে, আমি অনেক কথা বলে ফেলছি। তো আমার মনে হয় আমরা চাই যে বর্তমান সংসদ সফল হোক। বর্তমান সংসদ আমাদের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার এবং কতগুলো কাঠামোগত সংস্কার করার যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ রাস্তায় নেমেছিল, প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, বস্তুত আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, সেগুলো বাস্তবায়িত করুক। তো আমার মনে হয় এখন এটা করতে হলে তাদের অনেকগুলো কাজ করতে হবে অবশ্যই। তবে দুটো আইন করাটা আমি জরুরি বলে মনে করি, যেগুলো সাধারণত আলোচনায় আসে না। একটা হলো আমাদের যারা সংসদ সদস্য, তাদের একটা বিরাট অংশ ব্যবসায়ী, তাই না? একটা বিরাট অংশ, প্রায় 2/3 কিংবা তারও বেশি হবে, আমার মনে নেই এখন। এবং তাদের অনেক স্বার্থের দ্বন্দ্ব আছে, স্বার্থের দ্বন্দ্ব। এবং নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না, কিন্তু অতীতে করেছে। তো তাদের এই যে স্বার্থের দ্বন্দ্ব, এবং আরেকটা হলো আমাদের অতীতে যে ক্রনি ক্যাপিটালিজমের জন্য আমাদের যে অতীতের যেই অলিগার্ক সৃষ্টি করার মাধ্যমে সেই আমাদের যারাই সংসদ সদস্য হয়েছে তারাই বিরাট অর্থবিত্তের মালিক হয়েছে। যে এটাই সবচেয়ে মোক্ষম উপায় অর্থবিত্তের মালিক হওয়া। তো এই জন্য তাদের সম্পদ হিসাব দেওয়াটা, প্রতি বছর সম্পদ হিসাব দেওয়াটা দরকার। তো আমি মনে করি একটা আইন জরুরি ভিত্তিতে তারা করা দরকার, সংসদ সদস্য আচরণবিধি আইন, যার মাধ্যমে যে সংসদ সদস্যগণ যাতে তাদের স্বার্থের দ্বন্দ্ব সেটা ঘোষণা করে, একই সাথে তাদের সম্পদের হিসাব দেয় প্রতি বছর। যার ফলে এটার উদ্দেশ্য হলো যাতে আমাদের সংসদ সদস্যগণ সেই অতীতের মতো অলিগারকে পরিণত না হয়। তারা যেন এই ক্ষমতা ব্যবহার করে অর্থবিত্তের মালিক না হয়ে যান, জনগণের কল্যাণের পরিবর্তে। তো এটা একটা আইন। আরেকটা আইন হলো যে সংসদ ও সংসদ সদস্যদের এটা হলো সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন, সংসদ এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন। সংবিধানের ৭৮ অনুচ্ছেদে এরকম একটা সংসদ এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন একটা বিধান আছে, কিন্তু এই পর্যন্ত এই আইনটা করা হয়নি। এই আইনটা করা হলে কি হতো, কোনো সংসদ সদস্য যদি তাদের দুর্নীতি কিংবা অন্যান্য অপকর্মের মাধ্যমে তারা যদি সংসদের মর্যাদাহানি করত, তাহলে সংসদ অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, তাদেরকে সংসদ থেকে বহিষ্কার করা যেত। ভারতে বহু ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে, একবার 10 কি 11 জনকে বহিষ্কার করা হয়েছে। তো ওই আইনটা করা জরুরি, যে সংসদ এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন। বিশেষ অধিকার আইন দিয়ে তারা অনেকে বুঝে যে সুখ সুবিধা নয়, সংসদের মর্যাদা যাতে হানি না হয়, সংসদ সদস্যদের কিংবা অন্যদের আচরণে, কার্যক্রমে অসদাচরণের মাধ্যমে সংসদের মর্যাদা যেন হানি না হয়, এটা করা জরুরি বলে আমি মনে করি। আরেকটা কথা বলে আমি শেষ করব। আমার মনে হয় আপনারা দেখছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওই যে দলীয় শিক্ষক নিয়োগের দলীয়করণের কথা বলেছেন। আমার নিজের পরিবার তার ভুক্তভোগী। ভালো, আমি খুব খুব ইতিবাচক হিসাবে দেখছি,
কারণ ছাত্র আর শিক্ষক রাজনীতির জন্য আমাদের শিক্ষার মানে চরমভাবে ধস নেমেছে, এবং আমাদের দেশে আইআইটির মতো একটা প্রতিষ্ঠান নাই, এবং দিন দিন মান অবনতি ঘটছে। এবং এর বড় কারণ হলো শিক্ষক আর ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি তো ছাত্রদের ব্যবহারের রাজনীতি, ছাত্রদেরকে ব্যবহার করা, এবং এটা কিন্তু বেআইনি। আপনারা জানেন কিনা, আরপি অনুযায়ী, যেটা 2018-তে ঢুকানো হয়েছিল আরপিওতে, যে নিবন্ধিত দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিধান তাদের গঠনতন্ত্রে থাকতে পারবে না। উদ্দেশ্য হলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওটা করা হয়েছে। উদ্দেশ্য ছিল যে নিবন্ধিত দলের এই সকল প্রতিষ্ঠান থাকবে না, ছাত্রলীগ, ছাত্র দল কিংবা অন্যান্য ছাত্র সংগঠন কিংবা ওই সংগঠনগুলো থাকবে না। এর মূল কারণ হলো এগুলোকে ব্যবহার করা হয়, এগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যে রণক্ষেত্রে পরিণত করা হয়েছিল ওকে, এবং ভবিষ্যতেও হবে আমার আশঙ্কা। তাই আমি মনে করি এই আইনটাও প্রয়োগ করা দরকার জরুরি ভিত্তিতে। আমি অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের ধৈর্যের ত্রুটি আশা করি ঘটায় নাই। তো শেষ কথা হলো, হ্যাঁ, এখন যেটা দেখা যাচ্ছে আমাদের কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন দূরীভূত হচ্ছে। এটার একমাত্র সমাধান হলো ওই যে সেই কবির ভাষায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে। তো আমরা আবারও আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের ভূমিকা রাখতে হবে, তাহলেই বা হয়তোবা উই হ্যাভ এ ফাইটিং চান্স। অনেক ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন,
এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন